প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যথারীতি আলোচনা করছি তোমাদের অনার্স প্রথম বর্ষের পত্র নাম্বার 213403, আর এটা শিরোনাম হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি, বাংলায় বলছি পরীক্ষণ মনোবিজ্ঞান। আজকে আমাদের এটা হচ্ছে লেকচার নাম্বার 9, আর যে চ্যাপ্টারের উপর আমরা কথা বলছি সেই চ্যাপ্টারটা হচ্ছে হাইপোথিসিস, আর বাংলায় বলছি আমরা অনুকল্প। তো আমরা লেকচার নাম্বার 8 সেটা অনুকল্পের উপরে নিয়েছিলাম। সেখানে আমরা অনুকল্প কি তার সংজ্ঞা বলেছিলাম, এবং তারপরে আমরা অনুকল্পের উদাহরণ দিয়েছিলাম। তারপরে আমরা একটি উদাহরণের সাহায্যে সমস্যা, চলক এবং অনুকল্প এই তিনটির সম্পর্কে বলেছিলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম তোমাদের অনুকল্পের প্রকারভেদ। ওখানে দুইজন মনোবিজ্ঞানীর ম্যাকগুইগানের একটা প্রকারভেদ আলোচনা করেছি আমরা, এবং পাশাপাশি দুই ধরনের অনুকল্পের কথা বলেছি, এবং পাশাপাশি আমরা গুডিয়ান হার্ট এর 3 ধরনের অনুকল্পের কথা বলেছি। এছাড়াও আমরা গবেষক এবং পরীক্ষণবিদগণ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের অনুকল্প সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা গত ক্লাসে অনুকল্পের উৎস সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ একটি পরীক্ষণের অনুকল্প গঠনে কোন কোন উৎস থেকে আমরা অনুকল্প গঠন করতে পারি সেই উৎস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তার মানে গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল অনুকল্পের সংজ্ঞা, তারপরে আমরা আলোচনা করেছিলাম অনুকল্পের প্রকারভেদ, তারপরে আলোচনা করেছিলাম অনুকল্পের উৎস। আজকে আমরা অনুকল্পের বাকি যে দুটি অংশ তোমাদের সিলেবাসে যেটা দেয়া আছে, এই বাকি দুটি অংশ নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে, একটা হলো অনুকল্পের কার্যাবলী, আরেকটা হচ্ছে অনুকল্পের একটি ভালো অনুকল্পের বৈশিষ্ট্য। আসো আমরা আমাদের আলোচনায় আমরা প্রবেশ করি। তো আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা গত ক্লাসের যে প্রথম যে স্লাইডটা ছিল, যে অনুকল্প সম্পর্কে আমরা বলেছিলাম যে বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয় একটি সমাধানযোগ্য সমস্যাকে কেন্দ্র করে। এই সমস্যার সম্ভাব্য সমাধান যখন প্রস্তাবনার আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অনুকল্প। তার মানে আমরা বলছিলাম যে যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান, সেটা হচ্ছে পরীক্ষণও হতে পারে, সেটা হচ্ছে গবেষণা হতে পারে। সেটা গবেষণা হোক বা পরীক্ষণই হোক, সেটা শুরু হবে একটি সমস্যাকে কেন্দ্র করে। অর্থাৎ গবেষক বা বিজ্ঞানী যে বিষয়টি সম্পর্কে জানতে চান, সেই বিষয়টি হচ্ছে তার গবেষণার বা পরীক্ষণের জন্য একটি সমস্যা। তো যে বিষয়ের উত্তর উনি জানতে চান, ওই বিষয়টিকে আমরা সমস্যা আকারে বলেছি। এই সমস্যার সম্ভাব্য সমাধান কি হবে, সেই সম্ভাব্য সমাধানটাকে যখন একটা প্রস্তাবনার আকারে প্রকাশ করা হয়, তখনই তাকে বলা হয় অনুকল্প। অর্থাৎ পরীক্ষণ মনোবিজ্ঞানী বা বিজ্ঞানীর বা যে কোনো গবেষক যে বিষয়টা নিয়ে পরীক্ষণ বা গবেষণা পরিচালনা করেন, ওই বিষয়টি হচ্ছে তার জন্য একটি পরীক্ষণ সমস্যা বা গবেষণা সমস্যা। এই পরীক্ষণ সমস্যা বা গবেষণা সমস্যার সম্ভাব্য সমাধান কি হবে, সেই সম্পর্কে যখন একটি আগাম উক্তি করেন, অর্থাৎ সমস্যা সমাধানের আগেই গবেষককে বা পরীক্ষককে ওই সমস্যার সমাধান কি হবে, সম্ভাব্য সমাধান কি হবে, সেই সম্পর্কে আগাম একটি অনুমান করে নিতে হয় তাকে। এটা হচ্ছে বিজ্ঞানের বা গবেষণার একটা ধারা। তাহলে কোনো একটি সমাধানযোগ্য সমস্যার সম্ভাব্য সমাধান যখন প্রস্তাবনার আকারে প্রকাশ করা হয়, তখনই তাকে বলা হয় অনুকল্প বা হাইপোথিসিস, যেটার সম্পর্কে গত ক্লাসে আমরা বিভিন্ন মনোবিজ্ঞানীর অনুকল্পের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করেছি।
আজকে আমরা যে বিষয় দুটি অংশ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে অনুকল্পের কার্যাবলী আর একটা হচ্ছে ভালো অনুকল্পের বৈশিষ্ট্য। আমাদের এই দুটি অংশের আলোচনার মাধ্যমে অনুকল্পের এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটির আলোচনা শেষ হবে। আসো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমরা প্রথমেই বলবো অনুকল্পের কার্যাবলী, অর্থাৎ অনুকল্প দিয়ে আমাদের কি কি কার্য সম্পাদিত হবে। একজন গবেষক বা একজন পরীক্ষককে অনুকল্প কিভাবে তার গবেষণা কাজে বা পরীক্ষণের কাজে সহায়তা করে থাকেন, সেই সব বিষয়গুলোই আমরা প্রথমে আলোচনা করছি। অর্থাৎ অনুকল্প কি কি কাজে লাগে একজন গবেষকের বা পরীক্ষকের। আমরা বলছি বৈজ্ঞানিক অনুসন্ধানে একটি মৌলিক উপাদান হলো অনুকল্প, সেটা একটু আগেই বলেছি। তাহলে এই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কতগুলো কার্যাবলীগত দিক আছে, অর্থাৎ কি কি পারপাস সার্ভ করবে একজন গবেষকের বা একজন পরীক্ষকের অনুকল্প, সেই পারপাস গুলো নিয়ে আমরা কথা বলবো, ফাংশনস গুলো নিয়ে আমরা কথা বলবো। এই জন্য বলছি অনুকল্পের কার্যাবলী। প্রথম যে কাজটা করে, সমস্যার আপাত সমাধান প্রদানকারী। তার মানে একটি অনুকল্প যে সমস্যা নিয়ে পরীক্ষণ মনোবিজ্ঞানী বা গবেষক যে সমস্যা নিয়ে কাজ করবেন, সেই সমস্যার একটি আপাত সমাধান হিসাবে কাজ করে থাকে অনুকল্প। তার মানে হচ্ছে যে একজন পরীক্ষক বা গবেষকের চিন্তায় যদি যে বিষয়ে উনি পরীক্ষণ পরিচালনা করবেন বা গবেষণা পরিচালনা করবেন, সেই সম্পর্কে যদি তার সম্ভাব্য সমাধান সম্পর্কে যদি তার আগাম ধারণা না থাকে বা আগাম একটা অনুমান উনি না করেন, তাহলে গবেষণা কোন দিকে যাবে, সঠিক পথে যাচ্ছে কিনা, সেই বিষয়টা উনি বলতে পারবেন না। তাহলে এই জন্য যে কোনো গবেষণার পথ প্রদর্শক বা পথ নির্দেশক হিসাবে কাজ করে থাকে অনুকল্প। তাহলে যে কোনো পরীক্ষণ বা গবেষণার অনুকল্প থাকা না থাকার মধ্যে পার্থক্য হচ্ছে এই, যে অনুকল্প যদি আগে গঠন করা না হয়, তাহলে গবেষক তিনি কোন দিকে যাবেন, কোন পথে সমস্যার সমাধান খুঁজবেন, সেই পথটি তিনি আগে থেকে নির্ধারণ করতে পারবেন না। তখন তার অনুসন্ধানের কাজ হবে অনির্দিষ্ট, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো রাস্তা উনি অবলম্বন করতে পারবেন না। তাহলে অনুকল্প হচ্ছে একজন গবেষকের বা পরীক্ষকের পথ প্রদর্শক হিসেবে কাজ করে, বিধায় এটাকে বলা হয় সমস্যার আপাত সমাধান প্রদানকারী। অর্থাৎ অনুকল্প যে কোনো একটি পরীক্ষণ সমস্যার বা গবেষণা সমস্যার আপাত সমাধান বলে অনুকল্পকে ধরে নেওয়া হয়। এটা একটা কাজ। দ্বিতীয় হচ্ছে প্রাথমিক এবং সুনির্দিষ্ট ধারণা দেয়া। তাহলে একটি সমস্যার সম্ভাব্য সমাধান কি হবে তার সম্পর্কে প্রাথমিক যে ধারণা, এই প্রাথমিক ধারণাটা গবেষক বা পরীক্ষক পেয়ে থাকেন অনুকল্প থেকে। আরেকটা হচ্ছে তার যে সমস্যাটা নিয়ে তিনি কাজ করবেন, এই সমস্যা বা গবেষণার সমস্যার সম্পর্কে সুনির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক আইডিয়া পাওয়ার জন্য তিনি অনুকল্প গঠন করবেন। অনুকল্প গঠন করার দ্বিতীয় আরেকটি সুবিধা হলো, অনুকল্প গঠন করার আরেকটি প্রয়োজনীয়তা হলো, সে অনুকল্প গবেষক বা পরীক্ষকে তার গবেষণার সমস্যা সম্পর্কে প্রাথমিক ধারণা দেয় এবং সুনির্দিষ্ট ধারণা প্রদান করে। তারপরে আসো দেখো, আরেকটা কাজ করে অনুকল্প, সেটা হচ্ছে গবেষণার উদ্দেশ্যের প্রতি আলোকপাত করে। তার মানে আমরা জানি গবেষক বা পরীক্ষকের অনুসন্ধান হচ্ছে উদ্দেশ্যমুখী। তার মানে হচ্ছে উদ্দেশ্যবিহীন কোনো কাজ মানুষ করে না, গবেষক আর পরীক্ষক তো করেনি না। তার মানে যে কোনো গবেষণা বা যে কোনো পরীক্ষণের সূত্রপাতই হয় কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বা সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। তাহলে তিনি যে উদ্দেশ্য সাধন করতে যাচ্ছেন বা তিনি যে লক্ষ্য অর্জন করতে যাচ্ছেন গবেষণার ফাইন্ডিংস এর মাধ্যমে, তাহলে অনুকল্প করে কি গবেষণার উদ্দেশ্যের প্রতি আলোকপাত করে। অর্থাৎ গবেষক কোথায় যাবেন, কি ফলাফল লাভ করতে চাচ্ছেন, তার উদ্দেশ্য সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেয় অনুকল্প। এই জন্য এটাকে বলা হয় ফোকাস অন রিসার্চ অবজেক্টিভ। তাহলে একটি গবেষণার বিষয়বস্তু সম্পর্কে যে অবজেক্টিভ সম্পর্কে এর উপর ফোকাস করা হয়, উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করে।
চতুর্থ কাজ হচ্ছে চলক সমূহের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে অনুকল্পর সংজ্ঞায় গত ৮ নম্বর লেকচারে আমরা ম্যাকগুইগানের একটা ডেফিনেশন আমরা বলেছিলাম। সেখানে বলেছিলাম যে হাইপোথেসিস ইজ দ্য টেন্টেটিভ রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। দুই বা ততোধিক চলকের মধ্যকার আপাত সম্পর্ক কি হবে সেই সম্পর্কে আগাম যে উক্তি সেটাই হচ্ছে অনুকল্প। তাহলে আমরা ৪ নম্বর যে কাজটির কথা বলছি অনুকল্পের, চলক সমূহের পারস্পরিক সম্পর্ক নির্ধারণকারী। তাহলে একটি পরীক্ষণে বা একটি গবেষণায় যে সকল অনুকল্প থাকে আমরা জানি সেখানে ৪ ধরনের অনুকল্প নিয়ে আমরা আগেও কথা বলে আসছি। অনির্ভরশীল চলক, নির্ভরশীল চলক, তারপরে মধ্যস্থ চলক বা জৈবিক চলক, আর বাহ্যিক চলক বা পরিবেশগত চলক। এই চলকগুলোর কোনো একটি পরীক্ষণে বা গবেষণায় এই চলকগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক কি হবে সেটা নির্ধারণ করে থাকে অনুকল্প। তাহলে এটা একটা অনুকল্পের অন্যতম একটি কাজ, ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। তারপরে আমরা বলছি পঞ্চম নাম্বারে আমরা বলছি উপাত্ত সংগ্রহের নির্দেশনা প্রদান করি। তার মানে প্রত্যেক গবেষণা বা পরীক্ষণে গবেষক বা পরীক্ষকের কাজ হচ্ছে তিনি কি করবেন, উপাত্ত সংগ্রহ করবেন। তিনি যে সমস্যাটা নিয়ে কাজ করবেন এই সমস্যার সম্ভাব্য সমাধান কি হবে সেটাকে ধরে নিয়ে তিনি করেন কি, তার এই সমস্যার আলোকে তিনি যে ভেরিয়েবল গুলো বা চলকগুলি নিয়ে কাজ করেন এই চলকগুলোর প্রেক্ষিতে তিনি একটা সুনির্দিষ্ট নকশা বা ছক অনুসরণ করে অগ্রসর হন এবং এই অগ্রসর হওয়ার ক্ষেত্রে অর্থাৎ তাকে দিক নির্দেশনা প্রদান করে থাকে এই অনুকল্প। তাহলে এই জন্য বলছে যে উপাত্ত সংগ্রহের নির্দেশনা প্রদান করে, প্রোভাইড ডিরেকশন ফর ডাটা কালেকশন। একটি গবেষণা বা পরীক্ষণের উপাত্ত সংগ্রহের দিক নির্দেশনা প্রদান করবে অনুকল্প। অর্থাৎ অনুকল্প তার মানে হচ্ছে আমরা আগেই বলেছিলাম অনুকল্প নির্ধারণ না করে গবেষক বা পরীক্ষক এক পাও অগ্রসর হতে পারেন না। তিনি যখন গবেষণার বা পরীক্ষণের সপক্ষে যখন উপাত্ত সংগ্রহ করতে যাবেন মানে গবেষণা বা পরীক্ষণ শুরু করবেন, শুরু করার এক পর্যায়ে তাকে উপাত্ত সংগ্রহ করতে হবে। এই যে উপাত্তের ভিত্তিতে ফলাফল বিশ্লেষণ করে তিনি লক্ষ্য অর্জন করবেন। এই জন্য অনুকল্প উপাত্ত সংগ্রহের দিক নির্দেশনা বা ডিরেকশন প্রদান করে থাকে। এটা আমরা বলি। অনুকল্পের আরো একটি কাজ হচ্ছে পরীক্ষকের দিক নির্দেশনা প্রদান করে। তাহলে উপাত্ত সংগ্রহের দিক নির্দেশনাও প্রদান করে, আর একটা ডিরেক্টস দ্য এক্সপেরিমেন্টার, পরীক্ষককে দিক নির্দেশনা প্রদান করে। এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি যে পরীক্ষক যদি পূর্ব থেকে অনুকল্প তৈরি করে নির্ধারণ না করেন বা অনুকল্প গঠন করে যদি তিনি পরীক্ষণ বা গবেষণা কার্য শুরু করে দেন অনুকল্প গঠন না করে, তাহলে তিনি কোন দিকে যাবেন অর্থাৎ তার গবেষণাটি সঠিক পথে পরিচালিত হচ্ছে কিনা বা পরীক্ষণটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা তিনি বলতে পারবেন না। তো বিদায় আমরা বলছি পরীক্ষকের দিক নির্দেশনা প্রদানকারী, অর্থাৎ পরীক্ষককে তার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তাকে ডিরেকশন দিয়ে নিয়ে যাবে এই অনুকল্প। তারপরে আসো আমরা বলি পরীক্ষণের বস্তুনিষ্ঠতা বাড়ায়, এনহ্যান্স দ্য অবজেক্টিভিটি অফ এক্সপেরিমেন্ট। তার মানে হচ্ছে কোনো গবেষণায় বা পরীক্ষণে অনুকল্প থাকা না থাকার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে অনুকল্প যদি না থাকে তো গবেষকের আমরা সাধারণ বাংলায় বলি অন্ধের হাতি দর্শনের মতন অবস্থা হয়ে যাবে। তাহলে অন্ধের হাতি দর্শনের বিষয়টা যেমন অবাস্তব বিষয়, ঠিক তেমনি অনুকল্প ছাড়া গবেষণা বা পরীক্ষণ পরিচালনা করাটাও পরীক্ষকের জন্য যে অনেকটা অন্ধের হাতি দর্শনের মতন বিষয় হয়ে যায়। তাহলে এই জন্য বলছে যে এই পরীক্ষণের বস্তুনিষ্ঠতা বাড়ানো মানে হচ্ছে আমরা জানি যে কোনো একটি পরীক্ষণ বা গবেষণার পরিচালনার ক্ষেত্রে একটি অন্যতম ঘটনা ঘটতে পারে, সেটা হলো পরীক্ষকের ইচ্ছা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা তার মনোভাব বা তার আবেগ ব্যক্তিত্ব এগুলো পরীক্ষণের ফলাফলকে প্রভাবিত করতে পারে। কিন্তু আগের থেকে যদি অনুকল্প নির্ধারণ করা থাকে সেটা তাকে দিক নির্দেশনা প্রদান করবে পরীক্ষক বা গবেষককে, বিদায় তিনি তার ইচ্ছা আকাঙ্ক্ষা বা তার মনোভাব বা তার
মনোভাব বা তার সুপ্ত আকাঙ্ক্ষা যদি থেকে থাকে, সেগুলোর প্রতিফলন ঘটাতে আর পারবে না। তার মানে হচ্ছে পরীক্ষণের বস্তুনিষ্ঠতা বাড়ায়, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে ব্যক্তিনিষ্ঠতার দোষে দুষ্ট হওয়ার থেকে পরীক্ষককে রক্ষা করে হচ্ছে এই অনুকল্প। এই জন্য এটাকে বলছি পরীক্ষণের বস্তুনিষ্ঠতা বাড়ায়, মানে হচ্ছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। তারপরে আমরা বলছি নকশা প্রণয়নে দিক নির্দেশনা প্রদান করে। নকশা হচ্ছে ছক। আমরা যেমন বলি এই নকশা নিয়ে আমাদের আলাদা একটি চ্যাপ্টার আছে, পুরো একটি চ্যাপ্টার আছে এই আমাদের এই পরীক্ষণ মনোবিজ্ঞানে অনেক ধরনের পরীক্ষণ নকশা নিয়ে আমরা কথা বলবো। তাহলে বলছে যে একটি পরীক্ষণের নকশা প্রণয়নের দিক নির্দেশনা প্রদান করে এই অনুকল্প। তার মানে হচ্ছে অনুকল্পের বিশাল রোল প্লে করে থাকে অনুকল্প পরীক্ষণ বা গবেষণায়, যে একজন পরীক্ষক নকশা প্রণয়নের দিক নির্দেশনা প্রদান করবেন। যেমন আমরা বাড়ি করার জন্য যেমন একটা প্ল্যান তৈরি করি, আগে হুট করে বাড়ি তৈরি করা আমরা শুরু করে দেই না, আগে নকশা তৈরি করে প্ল্যান পরিকল্পনা করে যেমন অগ্রসর হই, আর পরীক্ষণ শুরু করার আগে বা গবেষণা শুরু করার আগেও তার নকশা প্রণয়ন করতে হয়। তাহলে নকশাটা প্রণয়ন করার ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে থাকে এই অনুকল্প। তারপরে আমরা বলছি সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তাকারী। তার মানে হচ্ছে গবেষক যে গবেষণা বা পরীক্ষণের মাধ্যমে তিনি যে লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন, সেই লক্ষ্য পৌঁছাইতে বা তার এই লক্ষ্যে উপনীত হতে বা তার গবেষণা বা পরীক্ষণের সমস্যার সমাধান সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হতে তাকে সহায়তা করে থাকে এই অনুকল্প। হেল্পস ইন ড্রয়িং কনক্লুশন। তাহলে যে কোনো একটি পরীক্ষণ বা গবেষণা পরিচালনা করার পরে গবেষক বা পরীক্ষককে লক্ষ্য অর্জন করতে হয় বা সিদ্ধান্ত দিতে হয়, তিনি তার সমস্যার সমাধান কি পেলেন সেই সম্পর্কে তাকে একটা সমাধান দিতে হয়। এই সিদ্ধান্তে পৌঁছার জন্য তাকে দিক নির্দেশনা প্রদান করে থাকে এই অনুকল্প। তারপরে আমরা লাস্টে বলছি নতুন গবেষণায় সহায়তা করে। তার মানে হচ্ছে একটা অনুকল্প, আমরা গত ক্লাসে যে অনুকল্পের প্রকারভেদ এবং অনুকল্পের যে কার্যাবলী, অনুকল্পের আমরা যে বিষয়গুলো পড়েছিলাম দ্বিতীয় পর্যায়ে, তখন আমরা সেখানে দেখেছি যে নতুন গবেষণায় সহায়তা প্রদান করে। তার মানে হচ্ছে যে গবেষক যে অনুকল্প নিয়ে কাজ করেন, সেই অনুকল্প নিয়ে কাজ করতে গিয়ে দেখেন যে তার এই অনুকল্পের মধ্যে কোনো রকমের সীমাবদ্ধতা আছে কিনা, বা অনুকল্পের ক্ষেত্রে তার কোনো নতুন কোনো তথ্য সংযোজনের প্রয়োজন আছে কিনা। যখন ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন গবেষক আবার নতুন করে গবেষণা অনুকল্প গঠন করতে পারেন। এই জন্য এটাকে বলা হয় নতুন গবেষণায় সহায়তা করা। অর্থাৎ একটি অনুকল্প আরেকটি অনুকল্প তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় সহায়তা করে থাকে গবেষককে। তাহলে এই যে 10টি কার্যাবলী সম্পর্কে আমরা বলেছি, তোমাদের বইগুলোতে বিভিন্ন লেখক এই অনুকল্পের কার্যাবলীতে তার কম বেশি উল্লেখ করেছেন। তো আমরা একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে যেগুলো বললাম এই 10টি কার্যাবলী সম্পর্কে আমরা বললাম। এখন আসো আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ যে অংশটা আছে, যে ক্রাইটেরিয়া অফ এ গুড হাইপোথেসিস, একটি অনুকল্পের ভালো অনুকল্পের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমরা বলছি ভালো অনুকল্পের বৈশিষ্ট্য বা মানদণ্ড, ক্রাইটেরিয়া অফ গুড হাইপোথেসিস। একটি অনুকল্পকে উত্তম অনুকল্প হতে হলে বা একটি অনুকল্পকে ভালো অনুকল্প হতে হলে তার কতগুলো সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় বা কতগুলো মান অর্জন করতে হয়, সেই মানগুলো নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ যেন তেন ভাবে অনুকল্প গঠন করলেই সেইটা পরীক্ষণযোগ্য বা প্রমাণযোগ্য অনুকল্প হবে না। তাহলে আমরা অনুকল্প বলছিলাম দুটি চলকের আপাত যে সম্পর্কের কথা আমরা বলছি, যেন তেন ভাবে দুটি চলকের মধ্যকার সম্ভাব্য সম্পর্কে বক্তব্য দিলেই কিন্তু সেটা অনুকল্প হবে না। অনুকল্প কোনো পরীক্ষকের বা গবেষকের কোনো সমস্যার সম্ভাব্য সমাধানের যে অনুকল্প তিনি গঠন করবেন, এই অনুকল্প গঠন করার ক্ষেত্রে অনুকল্পের সুনির্দিষ্ট কতগুলো মানদণ্ড আছে, ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করে অনুকল্প, তখন সেটাকে আমরা ভালো অনুকল্প বা গুড হাইপোথেসিস বলতে পারি। এখন আসো আমরা আলোচনা করি
যে একটি ভালো অনুকল্পের কি কি বৈশিষ্ট্য বা মানদণ্ড থাকতে হবে। আমরা বলছি একটি কার্যকর পরীক্ষা পরিচালনার জন্য গঠিত অনুকল্পের উত্তম মানদণ্ড হিসেবে ডিকসন এবং অন্যান্য তারা দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তো গবেষক ডিকসন এবং তার অন্যান্য সহযোগী যারা আছেন তারা দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক বিষয়ক বর্ণনা, স্টেটমেন্ট অ্যাবাউট রিলেশনশিপ। রিলেশনশিপ কিসের? চলকের। আবার বলছি যে অনুকল্প হচ্ছে চলক সমূহের মধ্যকার সম্ভাব্য সম্পর্ক কি হবে সেই সম্পর্কে আগাম অনুমান। তাহলে ডিকসন এরা বলছেন যে কোনো অনুকল্প, ভালো অনুকল্প সেটাকে আমরা বলবো যখন এই অনুকল্পটি তার মধ্যকার যে চলকগুলো আছে এই চলকগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক বর্ণনা করবে। তার মানে ভালো অনুকল্প চলকের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করে। চলকগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক কি হবে মানে হচ্ছে নির্ভরশীল চলকের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করলে নির্ভরশীল চলকের কি পরিবর্তন হবে সেই সম্পর্কে পরিষ্কার পূর্ব ধারণা বা পূর্ব অনুমান করে নিতে হয়। তাহলে একটি ভালো অনুকল্প যাতে হবে সেই অনুকল্প যেই অনুকল্প এই দুটি চলকের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে সুস্পষ্টভাবে বর্ণনা করে। আর এর বাইরেও নির্ভরশীল এবং অনির্ভরশীল চলকের বাইরেও যে এই চলকগুলোর মধ্যে কোনো মধ্যস্থ চলক আছে কিনা বা যে পারীক্ষের মধ্যে অন্য কোনো বৈশিষ্ট্য আছে কিনা যে এই বৈশিষ্ট্য তার নির্ভরশীল চলককে প্রভাবিত করতে পারে, যেটাকে আমরা জৈবিক চলক বলতে পারি। এমনও হতে পারে যে চলকগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক দেখতে গেলে নির্ভরশীল এবং অনির্ভরশীল চলকের মধ্যকার সম্পর্ক দেখতে গেলে এখানে কোনো পরিবেশগত চলক বা বাহ্যিক চলকও এর উপস্থিত থাকার সুযোগ আছে কিনা এই সম্পর্ক পরীক্ষক সচেতন। এই জন্য বলছে যে একটি পরীক্ষণের মধ্যে নির্ভরশীল চলক এবং অনির্ভরশীল চলকের সম্পর্ক বিষয়ক বর্ণনাটা একটা ভালো অনুকল্পে থাকবে। পাশাপাশি অন্যান্য চলকগুলোর কি মধ্যকার কি সম্পর্ক হবে সেই বিষয়েও একটি অনুকল্প ধারণা প্রদান করবে। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি ভালো অনুকল্পের, সেটা হলো বর্ণিত সম্পর্কের স্পষ্ট তাৎপর্য বর্ণনা। তাহলে এই যে নির্ভরশীল এবং অনির্ভরশীল চলকের মধ্যকার সম্পর্ক বা নির্ভরশীল চলকের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করলে নির্ভরশীল চলকের পরিবর্তনের ক্ষেত্রে জৈবিক চলক বা পরীক্ষণ বিশ্লিষ্ট চলক কোনরূপ প্রভাব বিস্তার করে কিনা এই বিষয়গুলো সম্পর্কে যখন উনি বর্ণনা দিবেন, পাশাপাশি এর তাৎপর্যটা কি, অর্থাৎ এই যে ভেরিয়েবলের সম্পর্ক তিনি দেখতে চাচ্ছেন তার সিগনিফিকেন্টটা কি বলছে, ক্যারি ক্লিয়ার ইমপ্লিকেশনস অফ স্টেটেড রিলেশনশিপ, অর্থাৎ চলক সমূহের পারস্পরিক সম্পর্ক যাতে অন্তর্নিহিত অর্থ বর্ণনা করে। তার সত্যিকার অন্তর্নিহিত অর্থটা কি, অর্থাৎ এই রিলেশনশিপ দেখলে চলকগুলোর মধ্যে সম্পর্ক দেখলে কি ফলাফল পাওয়া যাবে, আসলেই পরীক্ষক বা গবেষক কি জানতে চান তার একটা অন্তর্নিহিত অর্থ বর্ণনা করবে যে চলক, সেই চলকই যে অনুকল্প, সেই অনুকল্পই হচ্ছে একটি ভালো অনুকল্প। তার মানে হচ্ছে ডিকসন এবং অন্যান্য ওনারা ভালো অনুকল্পের এই দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, ক্লিয়ারলি বলেছেন যে অনুকল্প চলকগুলোর মধ্যকার সম্পর্ক সুস্পষ্টভাবে বর্ণনা করবে আর সম্পর্ক, আরেকটা হলো এই সম্পর্কের মধ্যকার তাৎপর্যটা কি, অন্তর্নিহিত অর্থ কি, তাৎপর্য কি, এই সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিবে যে অনুকল্প, সেটি হচ্ছে ভালো অনুকল্প। এর বাইরেও আমরা কতগুলো বৈশিষ্ট্য কথা বলবো যে বৈশিষ্ট্যগুলো একটি ভালো অনুকল্পের অর্জন করার প্রয়োজন হয়। এই ভালো অনুকল্পের বৈশিষ্ট্যগুলো বিভিন্ন লেখকদের মধ্যে ভিন্নতা আছে, তবে আমরা অধিকাংশ লেখকের বই এবং বিভিন্ন গবেষণামূলক বই পর্যালোচনা করি একটি ভালো প্রকল্পের যে সকল বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকার প্রয়োজন সেগুলো আমরা তুলে এনেছি এখানে, সেগুলো তোমাদের জন্য পর্যায়ক্রমে আমি উপস্থাপন করছি। এই বলছি এছাড়াও অধিকাংশ গবেষক উত্তম অনুকল্পের যে সকল বৈশিষ্ট্যের কথা বলেছেন সেগুলো নিম্নরূপ। আমরা যে ডিকসনের যে দুইটা বৈশিষ্ট্যের কথা বলছি তার বাইরেও অধিকাংশ গবেষক আরো কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন যেটা একটা ভালো অনুকল্পের মধ্যে থাকতে হবে।
প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সহজ ও সরল উক্তি, ইজি অ্যান্ড সিম্পল স্টেটমেন্ট। তার মানে হচ্ছে একটা অনুকল্প গঠনের ক্ষেত্রে আমরা যে সমস্যার সম্ভাব্য যে উক্তিটা আমরা উপস্থাপন করব, সেই উক্তিটা হবে কি সহজ এবং সরল উক্তি হবে, সবাই যাতে বুঝতে পারে। সহজ সরল ভাষায় সেটাকে প্রকাশ করা লাগবে, কোনো জটিলতা যাতে সেখানে না থাকে। অর্থাৎ জটিল কোনো উক্তি দিয়ে, এমন কোনো বক্তব্য দিয়ে অনুকল্প গঠন করা সমীচীন হবে না, বা সেটা ভালো অনুকল্প হবে না যে অনুকল্পের শব্দগুলো সবাই বুঝতে কষ্ট হয়। তাহলে এমন শব্দ বা এমন বাক্য দিয়ে অনুকল্প গঠন করতে হবে যাতে সেই বাক্যটা বা শব্দগুলো সহজ এবং সরল উক্তি হয়, ইজি অ্যান্ড সিম্পল স্টেটমেন্ট। বক্তব্যটা হবে সহজ সরল, সবাই যাতে বুঝতে পারে এবং সহজে যাতে সেটার মর্ম উপলব্ধি করতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। একটা ভালো মানদণ্ডের বা ভালো অনুকল্পের প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরলতা। বিজ্ঞান কোনো জটিল বিষয়ে উপস্থাপন করা বিজ্ঞান পছন্দ করে না। বিজ্ঞানের একটা অন্যতম দৃষ্টিভঙ্গি হচ্ছে ওপেননেস বা মুক্ত মন। অর্থাৎ বিজ্ঞানী যা কিছু করেন বলেন, কোনো হাইড এন্ড সিক, কোনো কিছু লুকান না, সবকিছু সবার সামনে সহজ সরল ভাষায় উন্মুক্ত করে দেন। বিজ্ঞানের একটা সফলতা হচ্ছে যে তার আবিষ্কারগুলো, বিজ্ঞানীর আবিষ্কারগুলো যত বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে, যত বেশি জেনারেলাইজ করা যায়, ততই হচ্ছে তার সফলতা বা সার্থকতা। এই জন্য সহজ সরল ভাষায় কথা বলা। এই জন্য বলছি যে অনুকল্পের ভাষা কি হবে, সহজ এবং সরল উক্তি দিয়ে অনুকল্প গঠন করা। তারপরে হচ্ছে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, ক্লিয়ার এন্ড স্পেসিফিক। অনুকল্প গঠন করার সময় যে স্টেটমেন্টটা দেওয়া হবে সেখানে কোনো অস্পষ্ট শব্দ থাকা যাবে না, শব্দগুলো সুস্পষ্ট থাকতে হবে। যেমন আমরা যদি বলি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর স্মরণ হয়, এই যে বক্তব্য দিয়েছি এটা একটা অনুকল্প। তাহলে এখানে বস্তুর উপর বল প্রয়োগটা হচ্ছে অনির্ভরশীল চলক, আর বস্তুর যে স্মরণ সেটা হচ্ছে নির্ভরশীল চলক। তাহলে এই যে বস্তুর উপর, বস্তুটা কি তার সুনির্দিষ্ট সুস্পষ্ট ব্যাখ্যা আছে, বল কি তা পদার্থবিজ্ঞানে তার সুস্পষ্ট ব্যাখ্যা আছে, তাহলে তার স্মরণ কি এটা সুস্পষ্ট ব্যাখ্যা আছে এবং স্পেসিফিক ব্যাখ্যা আছে। তাহলে এই যে এই ধরনের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বক্তব্য দিয়ে অনুকল্প গঠন করতে হবে, সেটা বলছেন যে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট স্টেটমেন্ট দিয়েই অনুকল্প গঠন করতে হবে। একটা ভালো অনুকল্প হতে হলে তার মধ্যকার বক্তব্যগুলো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে। আরেকটা হচ্ছে সমাধানযোগ্য উক্তি, এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য একটি ভালো অনুকল্পের। সমাধানযোগ্য উক্তি বলছে যে খেয়াল রাখতে হবে যে গবেষক বা বিজ্ঞানী এমন কোনো উক্তি করেন না যে উক্তিটাকে বা উনি প্রমাণ করতে পারেন না, বা এমন কোনো সমস্যা নিয়ে উনি কাজ করেন না যেটা সমাধানযোগ্য নয়। এই জন্য আমরা অনুকল্পের শুরুতেই বলেছিলাম সমাধানযোগ্য কোনো সমস্যার সম্ভাব্য উক্তিকেই আমরা বলেছি অনুকল্প। তাহলে এখানেও বলা হচ্ছে সমাধানযোগ্য উক্তি, যে অনুকল্পের মধ্যে যে উক্তি বা বক্তব্যটা স্টেটেড হবে বা সন্নিবেশিত হবে সেগুলো যাতে সমাধানযোগ্য হয়। এমন ভাবে অনুকল্প গঠন করা যাবে না যে সেটা কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না, এমন কোনো বক্তব্য দিয়ে কোনো অনুকল্প গঠন করা যাবে না। তাহলে ভালো অনুকল্প হতে হলে তার সেই অনুকল্পটা কি হওয়া লাগবে, সমাধানযোগ্য উক্তি দিয়েই অনুকল্পটা গঠন করা লাগবে। তারপরে বলতে যৌক্তিক অনুমান, লজিক্যাল প্রেডিকশন। তার মানে এই অনুকল্পের মাধ্যমে একটি সমস্যার সম্ভাব্য সমাধান কি হবে সেই সম্পর্কে অনুমান করা হয় বা প্রেডিকশন করা হয়। তাহলে এই প্রেডিকশনটা যাতে যৌক্তিক হয়, লজিক্যাল হয়, এবং লজিক্যাল অনুমানই হবে একটা ভালো অনুমান বা অনুকল্প বা প্রকল্প বলেছিলাম। তাহলে আমরা আগেও গত ক্লাসে আমরা বলেছি এই অনুকল্পের আরো দুইটা বাংলা, সেটা হচ্ছে অনুমান এবং প্রকল্প। এগুলো তাহলে যৌক্তিক অনুমান থাকতে হবে অনুকল্পের মধ্যে। নাম্বার 5 নম্বরে আমরা বলছি পরিমাণগত ভাষায় প্রকাশ। তার মানে হচ্ছে একটি ভালো অনুকল্প সেটাকে আমরা বলবো যে অনুকল্পের ভাষাগুলোর পরিমাপযোগ্য শব্দ ব্যবহার করা হয়, যে অর্থাৎ অনুকল্পর যে ভাষাটা প্রয়োগ করা হবে অনুকল্পের মধ্যে যে কন্টেন্ট গুলো ধারণ করবে সেই কনসেপ্ট গুলো যাতে পরিমাণগত হয়, অর্থাৎ নিউমেরিক্যালি হয়,
নিউমেরিক্যাল হইলে সুবিধা কি, তারপরে যে পয়েন্টটা আছে পরিমাপযোগ্য, মেজারেবল হবে, পরিমাপযোগ্য হবে। তার মানে হচ্ছে এই পরিমাণগত যদি হয়, অনুকল্পের বক্তব্য যদি পরিমাণগত হয়, তাহলে সেটাকে আমরা সহজে পরিমাপ করতে পারি, মেজারেবল হবে। তাহলে পরিমাণগত ভাষায় প্রকাশ করা এবং পরিমাপযোগ্য হওয়া, এইগুলো হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য একটি অনুকল্পের। তার মানে পরিমাণগত ভাষায় প্রকাশ করলে এবং সেটাকে সহজে আমরা পরিমাপ করতে পারি। তাহলে ভালো অনুকল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরিমাণগত ভাষায় প্রকাশ এবং সেটা যাতে মেজারেবল হয়, পরিমাপযোগ্য হয়, সেই পরিমাপযোগ্য ভাষা হয় মতন করে পরিমাণগত ভাষায় প্রকাশ করতে হবে। নাম্বার 7 বলছি চলক সমূহ চিহ্নিতকরণ, আইডেন্টিফাই দ্য ভেরিয়েবলস। তার মানে হচ্ছে যে অনুকল্পের মধ্যে যে চলকগুলো থাকবে, আমরা আবার একটু পেছনে যাচ্ছি, আমরা বলছি যে কোনো পরীক্ষণ বা অনুসন্ধান শুরু হয় একটি সমস্যাকে কেন্দ্র করে। তাহলে এই সমস্যার মধ্যে থাকে চলক, আর চলকগুলোর সম্পর্ক কি হবে সেই সম্পর্কে আগাম অনুমানই হচ্ছে অনুকল্প। তাহলে এখানে বলছে চলক সমূহ চিহ্নিত করো। অনুকল্পের মধ্যে বক্তব্যের মধ্যে যে চলক সমূহ স্টেটেড বা সন্নিবেশিত করা হবে, সেই চলক সমূহ যাতে সুস্পষ্টভাবে চিহ্নিতকরণ করা যায়, আইডেন্টিফাই করা যায়, কোনটা অনির্ভরশীল চলক, কোনটা নির্ভরশীল চলক, কোনটা জৈবিক চলক, কোনটা বাহ্যিক চলক, এই বিষয়গুলো যাতে সুস্পষ্ট করা যায়, এমন স্টেটমেন্ট দিয়েই অনুকল্প গঠন করতে হবে। তারপর বলছে চলক সমূহের সম্পর্কের প্রকৃতি নির্দিষ্ট করুন, স্পেসিফাই দ্য ন্যাচারাল রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। চলক সমূহ চিহ্নিত করলেই হবে না, এই চলক সমূহের মধ্যকার যে সম্পর্কের প্রকৃতি কেমন হবে সেটাকেও সুস্পষ্ট করতে হবে বা সেটাকেও সুনির্দিষ্ট করতে হবে। তাহলে যে চলকের অনুকল্পের মধ্যকার চলক সমূহের সম্পর্কের প্রকৃতি সুনির্দিষ্টকরণ করা থাকে, সেটাকে আমরা বলছি একটি ভালো অনুকল্প। আবার বলছি যে অনুকল্পের চলক সমূহ সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় বা সুস্পষ্ট চিহ্নিতকরণ করা আছে বা সুস্পষ্টভাবে আলাদা করা যায়, সেটাই হচ্ছে একটা ভালো প্রকল্প। আর চলক সমূহের মধ্যকার সম্পর্কের প্রকৃতি যদি সুনির্দিষ্টকরণ করা যায়, সেটাও একটা ভালো প্রকল্প। তারপরে আসো আমরা ভালো প্রকল্পের আরো কিছু বৈশিষ্ট্য দেখি। বলছি অনুসন্ধানযোগ্য এবং প্রমাণ সাপেক্ষ, ক্যাপেবল অফ ভেরিফিকেশন এন্ড এম্পিরিক্যালি টেস্টেবল। অনুসন্ধানযোগ্য, আবার বলছি যে আমার যে বিষয় নিয়ে অনুসন্ধান পরিচালনা করা যায় না, যে বিষয়টা প্রমাণ করা যায় না, এমন কোনো বিষয় নিয়ে অনুকল্প গঠন করা সমীচীন নয়। তাহলে কোনো অনুকল্প, ভালো অনুকল্প, উত্তম অনুকল্প তাকেই আমরা বলবো যে অনুকল্প অনুসন্ধানযোগ্য এবং যে অনুকল্প প্রমাণ সাপেক্ষ। তারপর আসো প্রাসঙ্গিক জ্ঞানের সাথে সম্পর্ক, তার মানে রিলেটেড এক্সিস্টেন্স অফ দ্য বডি অফ নলেজ। বর্তমানে যে আমাদের জ্ঞান আছে, অর্থাৎ পৃথিবীব্যাপী জ্ঞান বিজ্ঞানের যে সম্পর্কে যে ধারণা মানুষের আছে, সেই ধারণার সাথে রিলেটেড সম্পর্ক রেখেই কিন্তু অনুকল্প গঠন করতে হবে। যে সম্পর্কে আমাদের ধারণা নাই, গবেষকের বিজ্ঞানীর ধারণা নাই, সাধারণ মানুষ যে সম্পর্কে অবহিত নয়, ওই ধরনের কোনো বিষয় নিয়ে অনুকল্প গঠন করলে সেটা সঠিক হবে না। তাহলে প্রাসঙ্গিক জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, তার মানে হচ্ছে বর্তমানে বিরাজমান জানা যে জ্ঞান আছে তার সাথে সম্পর্ক রেখেই অনুকল্প গঠন করতে হবে। তারপরে বলছে সমগ্রকের ইঙ্গিত প্রদানকারী, ইমপ্লয়েজ টু দ্য পপুলেশন। আমরা এই বিষয়টা আগেও একবার বলেছি, বিজ্ঞানের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছি বিজ্ঞান হোল ইউনিভার্স বা সমগ্র বিষয়টা নিয়ে গবেষণা করে না, তার থেকে কিছু নমুনা নিয়ে কাজ করে। তাহলে এই যে নমুনার উপর ভিত্তি করে যে অনুকল্প গঠন করা হবে, সেই অনুকল্প সমগ্র সম্পর্কে ইঙ্গিত প্রদান করবে। এমন ভালো অনুকল্পের এটা একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে সে এই যে নমুনার উপর ভিত্তি করে যেহেতু আমরা অনুকল্প গঠন করব, সেই নমুনার প্রাপ্ত ফলাফলটা কি হবে তার ভিত্তিতে সমগ্র সম্পর্কে যাতে আমরা সাধারণীকরণ করতে পারি, সেই জন্য একটি ভালো অনুকল্পের বৈশিষ্ট্য হচ্ছে সমগ্র সম্পর্কে ইঙ্গিত প্রদান করবে। তারপরে বলছি সত্য ও তত্ত্ব ভিত্তিক হবে, ফেলসিবল এন্ড থিওরিটিক্যাল। তার মানে হচ্ছে অনুকল্প হবে সত্য এবং তত্ত্ব ভিত্তিক, থিওরিটিক্যাল থিওরি ভিত্তিক এবং সত্য ঘটনা ভিত্তিক। কোনো
অসত্য ঘটনা দিয়ে এবং যে যার উপরে কোনো তত্ত্ব প্রতিষ্ঠিত নাই, তার কোনো থিওরিটিক্যাল বেসিস নাই, এমন কোনো বিষয়বস্তু দিয়ে অনুকল্প গঠন করা যাবে না। সো আমরা আরো কিছু বৈশিষ্ট্যের দিকে দেখি। তারপরে হচ্ছে একটি ভালো অনুকল্প কার্যকারণ সম্পর্ক, কজাল রিলেশনশিপ প্রদান করবে। তার মানে হচ্ছে যে একটি ঘটনার সাথে আরেকটা ঘটনার কি সম্পর্ক আছে, কেন একটা ঘটনার প্রেক্ষিতে আরেকটা ঘটনার পরিবর্তন হবে, তার কার্যকারণ সম্পর্কে অনুকল্পে বক্তব্য দেয়া থাকবে। আরেকটা বলছি পুনরাবৃত্তি এবং প্রায়োগিক অনুকল্প এমন হবে যে সেটা যাতে পুনরাবৃত্তি করা যায় এবং তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে এমন বক্তব্য দিয়েই অনুকল্প গঠন করা যাবে। এমন কোনো অনুকল্প গঠন করা যাবে না যে এই অনুকল্প পরবর্তী সময়ে আর প্রমাণযোগ্য হবে না, একবারেই প্রমাণ করা যাচ্ছে এমন কোনো অনুকল্প বিজ্ঞানে তার কোনো মূল্য নেই। সেটা হলো যে অনুকল্প, একটা ভালো অনুকল্প সেটা বারবার ওই অনুকল্প যাতে প্রমাণযোগ্য হয় সেটা, সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে এবং প্রায়োগিক অ্যাপ্লিকেবল হবে, বাস্তব জীবনে তার উপযোগিতা আছে এমন হওয়া লাগবে। তাহলে একটি ভালো মানদণ্ড অনুকল্পের মানদণ্ডের মধ্যে হচ্ছে পুনরাবৃত্তি এবং প্রায়োগিক দিকগুলো থাকতে হবে। আরেকটা হচ্ছে পরিসংখ্যানিক প্রক্রিয়া নির্দিষ্ট করা। অনুকল্পের মধ্যে এমন ইঙ্গিত থাকতে হবে যাতে কোন পরিসংখ্যানিক কৌশল অবলম্বন করে অনুকল্পটাকে যাচাই করা যাবে। তাহলে আমরা মূলত পরীক্ষণ পরিচালনা করতে গিয়ে যে অনুকল্প গঠন করব, সেই অনুকল্পটাকে আমরা যাচাই করব, টেস্ট করব। এই আইদার অনুকল্পটা গ্রহীত হবে অথবা অনুকল্প বর্জিত হবে। তাহলে পরিসংখ্যান প্রক্রিয়া, কোন পরিসংখ্যানিক প্রক্রিয়া অবলম্বন করে আমরা অনুকল্পটা গঠন করব সেই সম্পর্কে আমাদের জানতে হবে, যাতে এমনভাবে অনুকল্প গঠন করতে হবে যাতে সুনির্দিষ্ট পরিসংখ্যানিক প্রক্রিয়া সেখানে ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে সর্বশেষ বলছি স্ববিরোধী নয়, নট টু বি কন্ট্রাডিক্টরি। এমন কোন স্টেটমেন্ট দিয়ে অনুকল্প গঠন করা যাবে না যে ওই অনুকল্পের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা থাকে। এখানে আমি একটি খুব সহজ উদাহরণ দিতে চাচ্ছি, যে যেমন একজন ভালো চাকরি পেয়েছে বিদায় সে হতাশ হয়েছে। যদি কেউ বলে যে এমন একটা শব্দ দিয়ে অনুকল্প গঠন করলো যে একজন ব্যক্তি সামনে বলছে যে সে যেহেতু ভালো চাকরি পেয়েছে বিদায় সে হতাশ হয়েছে, তাহলে ভালো চাকরি পেয়ে কেউ হতাশ হয় না, এখানে কিন্তু স্ববিরোধিতা আছে। তো ভালো চাকরির সাথে হতাশ হওয়ার সম্পর্কটা স্ববিরোধী, এই জন্য এই ধরনের স্ববিরোধী বক্তব্য দিয়ে অনুকল্প গঠন করা যাবে না। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, যে আমরা অনুকল্পের কার্যাবলী সম্পর্কে আজকে আলোচনা করলাম এবং একটি ভালো অনুকল্পের মানদণ্ডগুলো সম্পর্কে আমরা বললাম। প্রথমে 2টি মানদণ্ডের কথা বলেছি আর পরবর্তী সময়ে আমরা 16টি মানদণ্ডের কথা বলেছি। এই মানদণ্ডগুলো যে অনুকল্প ফুলফিল করবে সেই অনুকল্পকে আমরা বলবো একটি ভালো অনুকল্প। তাহলে অনুকল্পের আলোচনা আমাদের আজকে এখানেই শেষ হলো। আমরা অনুকল্প সংজ্ঞা বলেছি, অনুকল্পের প্রকারভেদ বলেছি, তারপরে আমরা অনুকল্পের কার্যাবলী বলেছি, তারপরে অনুকল্প গঠন, তারপরে বলছি অনুকল্পের মানদণ্ড সম্পর্কে আমরা বলেছি, এবং সোর্সেস অফ হাইপোথিসিস, একটি অনুকল্প গঠন করার জন্য কোন কোন উৎস থেকে আমরা অনুকল্প গঠন করতে পারি, এই 5টি বিষয় নিয়ে আমরা আমাদের এই অনুকল্পের আলোচনাটাকে সাজিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অনুকল্পের চ্যাপ্টার থেকে তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে পরীক্ষায়, আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই কতগুলো প্রশ্ন হতে পারে, আমরা যে অনুকল্প বলতে কি বোঝায়, ম্যাকগুইগানের অনুকল্পের প্রকারভেদ লিখো, উডি এন্ড হার্টের অনুকল্পের প্রকারভেদ, এখানে 3 ধরনের প্রকারভেদ আমরা আলোচনা করেছি। অনুকল্পের 4টি উৎস বর্ণনা, আমরা অনেকগুলো উৎস সম্পর্কে বলেছি, সেখান থেকে যে কোনো 3টি বা 4টি দিতে পারে, যেহেতু এটা 4 নাম্বারের অ্যান্সার এই জন্য 4টি উৎস বর্ণনা করে বলছে। অনুকল্পের কাজ কি, তাহলে ফাংশন অফ হাইপোথিসিস আমরা আলোচনা করেছি, সেগুলো এই শর্ট কোশ্চেন আকারে আসতে পারে, আর বড় কোশ্চেন আকারে আসতে পারে। অনুকল্পের প্রকারভেদ বর্ণনা করো, 10 নম্বরের অ্যান্সার করতে হবে। অনুকল্পের উৎস বর্ণনা করো, অনুকল্পের কার্যাবলী বর্ণনা করো, একটি ভালো অনুকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলো বড় প্রশ্ন আকারে তোমরা করে নিবে। আর অনুকল্প পড়া, এই বিষয়ে পড়ার জন্য তোমাদের সাজেস্টেড বই যেগুলো আছে এটা আমরা সহায়ক গ্রন্থাবলী হিসেবে দিয়েছি। আর এখানেই আমাদের আলোচনা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করো এই আহ্বান জানিয়ে আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।